নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি এর প্রশ্ন এবং এই প্রশ্নের নমুনা উত্তর। তাহলে দেখো, আমরা তোমাদের আগামীকালকের পরীক্ষার প্রশ্নটি আগে পড়ে নিই। দেখো, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। তাহলে আমরা দেখে আসি শিক্ষার্থীদের জন্য কি কি নির্দেশনা দেওয়া রয়েছে। প্রকল্পের নাম সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এর নিরাপত্তার ঝুঁকিও ক্রমাগত বেড়ে চলেছে। এলাকার সাধারণ নাগরিক যারা এ ব্যাপারে সচেতন না, তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়েছে। মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহারে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায়শই সমস্যায় পড়ে, ব্যক্তিগত, আর্থিক এমনকি সামাজিক সমস্যায় পড়েছে। এ বিষয়ে স্থানীয় লোকজনের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য তোমাদের এগিয়ে আসা জরুরি, যার একটি চেষ্টা এই প্রকল্পের মাধ্যমে শুরু করতে হবে। সেজন্য তোমাদের বিদ্যালয়ে বার্ষিক সম্মেলন বা অনুষ্ঠান সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় লোকদের মাঝে সচেতনতা তৈরির প্রস্তুতির লক্ষ্যে 4 জনের দলগত একটি সৃজনশীল উপস্থাপনা প্রণয়ন করতে হবে। এই উপস্থাপনায় যে বিষয়গুলো তুলে ধরতে হবে তা অবশ্যই হতে হবে শুধুমাত্র তোমাদের এলাকায় নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি সম্পর্কিত নিরাপত্তা বিষয়ক। বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তার তুলনামূলক বিশ্লেষণ করে কোন কোন ঝুঁকিগুলোর জন্য নিরাপত্তার কৌশলসমূহ তোমাদের উপস্থাপনার জন্য বিবেচনা করবে সেটিও বাছাই করতে হবে। প্রতিটি উপস্থাপনার উপর দলভিত্তিক বুকলেট তৈরি করতে হবে, যা সম্মেলন বা অনুষ্ঠানের দিন তোমাদের শ্রেণীর স্টলে প্রদর্শন করতে হবে। অর্থাৎ এটা যে তোমাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয় অথবা বছর শেষে যে অনুষ্ঠান হয় বা বিভিন্ন অনুষ্ঠানে, তখন কিন্তু এটি প্রদর্শন করতে হবে। তার সমাধান এখনই এই পরীক্ষায় করতে হবে। সম্মেলন বা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার তথ্য স্কুলের গুগল সাইটে প্রদর্শন করতে হবে। এইগুলো হচ্ছে তোমাদের জন্য নির্দেশনা। এখন আমরা দেখব একক কাজ এবং দলগত কাজগুলোর ধারাবাহিক প্রশ্ন এবং তার সমাধান। দেখো, কাজের ধারাবাহিকতা। 1 নং কাজ, নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছেন তা উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করবা। এটি মূলত হবে ঝুঁকি, কারণ আমরা প্রশ্নটি ডাইরেক্ট এখানে নিয়ে নিই, প্রশ্নটি টাইপ করে তারপর তোমাদেরকে দেখানো হয়েছে। তাহলে 1 নং কাজ কি, তোমার এলাকায় কোন কোন সাইবার ঝুঁকিতে পড়ে ওই অঞ্চলের মানুষ তা সংগ্রহ করবা অন্য দলের মানুষের কাছ থেকে। তথ্যটা মূলত এই তথ্যটা সংগ্রহ করবা অন্য দলের মানুষের কাছ থেকে। আচ্ছা, চলো আমরা একটু দেখে আসি তোমার এলাকায় কি কি সাইবার ঝুঁকি হতে পারে। কাজ 1 এর সমাধান আমরা আগে দেখি। আমরা কাজ 1 এর উত্তর লেখা রাখলাম সংগৃহীত তথ্য। অর্থাৎ সংগৃহীত তথ্য বলতে তুমি তো অন্য দলের কাছ থেকে তথ্যটা সংগ্রহ করবা, তাই। দেখো, আমার এলাকায় বিদ্যমান সাইবার ঝুঁকিগুলো কি কি। দেখো, ঝুঁকি সমূহ এখানে লিখবে, ঝুঁকি সমূহ স্প্যাম বা তথ্য চুরি, ফিশিং, ম্যালওয়্যার, ইনফরমেশন লিকেজ, ইনসাইডার থ্রেট, ডাটা ব্রিচ, আইডেন্টিটি থেফট মানে তথ্য চুরি বা ইত্যাদি, আইডি হ্যাক, এই সকল সাইবার ঝুঁকিতে তোমার এলাকায় মানুষ ভোগে। তাহলে কতজন, দেখো, স্প্যাম মে ভুগতেছে এরকম লোক বলছে 5 জন, ফিশিং এ ভুগতেছে 13 জন, ম্যালওয়্যার 7 জন, ইনফরমেশন লিকেজ মানে তথ্য ফাঁস হয়ে যাওয়া এরকম বলছে 20 জন মানুষ, এই তথ্যটা সবচেয়ে বেশি। ইনসাইডার থ্রেট এরকম বলছে 2 জন, ডাটা ব্রিচ 5 জন, আইডেন্টিটি থেফট এরকম সাইবার ঝুঁকিতে রয়েছে 15 জন ব্যক্তি তোমার এলাকায়, আইডি হ্যাক হয়েছে 12 জন ব্যক্তির। এই সকল সাইবার ঝুঁকিতে তোমার এলাকার মানুষ রয়েছে। এই তথ্যটা আমরা কাজ 1 সংগ্রহ করছি, তথ্যগুলো অন্য দলের কাছ থেকে। দেখো, এখন আমরা আলোচনা করব কাজ 2, ঝুঁকিগুলোকে 1, 2, 3 ক্রমানুসারে রূপান্তর করে 1, 2 মানে এই যে ঝুঁকিগুলো আমি দেখালাম এগুলোকে 1, 2, 3, 4, 5, 6 ভাবে সাজাবা কিতে, এক্সেলে। এটাও আমি আলোচনা করব। ক্রমানুসারে রূপান্তরকারী গৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরার জন্য একটি চার্ট বা পাই বের করো। তাহলে আমরা দেখে আসি নিচের এই 2 নং প্রশ্নের সমাধান করার জন্য তোমাদের প্রশ্নেই দিছে একটি চার্ট দেওয়া থাকবে। চার্টটা এমন: সাইবার নিরাপত্তা ঝুঁকি, তারপর সাইবার নিরাপত্তা ঝুঁকি 2, তারপর সাইবার নিরাপত্তা ঝুঁকি 4, তারপর সাইবার নিরাপত্তা ঝুঁকি
5 এরকম কয়জনে ভুগতেছে, এর উত্তরটা আমরা কিভাবে লিখবো? এরকম একটা পাই চার্ট দেওয়া থাকবে তোমার, বা তথ্য উপস্থাপনের জন্য স্প্রেডশিট দেওয়া থাকবে তোমার প্রশ্নে। তাহলে আমরা এই 2 নং প্রশ্নের উত্তর দেখে আসি সম্ভাব্য। দেখো আমি লেখা রাখলাম এখানে স্প্যাম এ ভুগতেছে এরকম লোক সংখ্যা কয়জন? 5 জন। ফিশিং এ ভুগতেছে কয়জন? 13 জন। এই যে আমি এখানে ফিশিং এ কয়জন ভুগতেছে আমি এখানে টিক চিহ্নগুলো দিয়ে দিতাম, 1 2 3 4 5 6 এভাবে করে। তারপর ইনফরমেশন লিকেজ এমন লোক হচ্ছে 20 জন। তারপর হচ্ছে ইনসাইডার 2 জন। তারপর ডাটা ব্রিচ 5 জন। তারপরে আইডেন্টিটি থেফট 15 জন। তারপর আইডি হ্যাক 12 জন। তাই না? শতকরা শতকরা কত ভাগ? এই জায়গায় মোট যতজন সাইবার ঝুঁকিতে রয়েছে, দেখো এখানে কিন্তু অঙ্ক একটু এলোমেলো হয়ে যেতে পারে, কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিই আমি কিভাবে হবে। এই জায়গায় যতজন মানুষের ইনফরমেশন দেওয়া আছে তাদের মধ্যে দেখো এখানে বলছে 5 জন, তাই না, স্প্যামে ভুগে, তাহলে শতকরা কত? 25%। শতকরা 25% লোক তোমার এই স্প্যামে ভুগতেছে। শতকরা 65%, শতকরা তোমার 35%, 100%। মানে এখানে 20 জনের তথ্য দেওয়া আছে। মোট কয়জনের তথ্য দেওয়া আছে? 20 জনের তথ্য দেওয়া আছে। এই 20 জনের 5% মানে 20 জনের 5 জন মানে কত? তোমার শতকরা 25%। এই 20 জনের 13% মানে 65%। এরকম পার্সেন্টেজ একটু ভুল হতে পারে। এখন দেখো এখানে 20 জন তথ্য দেওয়া আছে, 20 জনেই কি এরকম 10 15 75 60, তাই না? এইরকম করে তোমরা শতকরাটা কি করবা? অঙ্কের মাধ্যমে শতকরাটা বের করে ফেলবা কতজন মানুষ তোমার এলাকায় সাইবার ঝুঁকিতে ভুগতেছে। এরপরে বলা আছে একটি পাই চিত্রের মাধ্যমে উপস্থাপন করো। তাহলে আমরা চলো দেখি, এই হচ্ছে একটি পাই চিত্র, তাই না? স্প্যাম, এই যে দেখো এখানে কতজন ভুগতেছে বলতো। তারপর হচ্ছে ফিশিং, তারপরে হচ্ছে ইনসাইডার থ্রেট। এই যে কালার গুলো দেওয়া আছে, দেখো এই যে কালার গুলো দেওয়া আছে, এই কালার গুলো দ্বারা কিন্তু এখানে পরিমাণ বোঝায়, তাই না? আচ্ছা দেখো এই যে ইনফরমেশন লিকেজ 20 জন, তাই না, সবচেয়ে বেশি এখানে 20%। তোমরা যদি এখানে পার্সেন্টেজ লিখে দিতে পারো পেন্সিল দ্বারা তাহলে কিন্তু খুব ভালো হবে। এখানে যদি পার্সেন্টেজ লিখে দাও। এবার আইডেন্টিটি হ্যাক বা আইডি হ্যাক, আইডেন্টিটি থেফট, ম্যালওয়্যার। এই যে ম্যালওয়্যার এর আগে যে একটা কালার আছে, এই কালার দ্বারা কিন্তু এইটা প্রকাশ করে। দেখো ডাটা ব্রিচ সবুজ, তাই না? এই যে দেখো এই সবুজ। তো তোমরা যদি এর পাশে শতকরা পার্সেন্টেজটাও লিখে দাও তাহলে আরো ভালো হবে। তাহলে এইভাবে তোমরা কি করবা? একটা পাই চার্ট তৈরি করবে আগামীকালকের পরীক্ষায়। মূলত এটা তোমাদের ল্যাবে নিয়েও করাতে পারে, অথবা তোমরা পেন্সিল দ্বারা করতে পারো, রং দিয়ে অঙ্কন করে তোমাদের খাতায়। এরপরে আমরা কাজ 3 দেখবো। দেখো এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন। তাহলে চলো আমরা এই কাজ 3 এর নমুনা উত্তরটা দেখে আসি। আমি এখানে লিখে রাখলাম, দেখো কাজে 3 এর উত্তর। উক্ত চার্ট হতে দেখা যায় ইনফরমেশন লিকেজ বেশি হয়েছে, অর্থাৎ কত? 20% বা 20 জন বলছে ইনফরমেশন লিকেজ হয়। তাই আমাদের এলাকায় এই ঝুঁকি এড়াতে আমাদের এলাকায় নাগরিক সচেতনতা তৈরি করতে হবে। দেখো আমি এখানে কিন্তু খুবই ছোট করে উত্তরটা লিখছি, কারণ সময় কম, তোমাদের উত্তর সম্পর্কে ধারণা দিতে হবে। তাই অর্থাৎ এই ইনফরমেশন লিকেজ বা আইডেন্টিটি থেফট যে কোনো কিছু হতে পারে বা স্প্যাম হতে পারে। তাহলে সেটা তোমরা কি করবা বলো তো? এই সম্পর্কে বিস্তারিত লিখবা। এই ঝুঁকি এড়াতে কি কি করা যায়? দেখো শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা যায়, পাসওয়ার্ডের পরিবর্তন অভ্যাস গড়ে তুলতে হবে, প্রযুক্তিগত তথ্য কাউকে দেওয়া যাবে না, অবৈধ কোনো সাইডে প্রবেশ করা যাবে না, বা ব্যক্তিগত তথ্য কাউকে দেওয়া যাবে না। অর্থাৎ এই ঝুঁকি এড়াতে এগুলো হেডলাইন দিবা, অর্থাৎ এগুলোকে কোটেশন দিয়া তুমি বর্ণনা করবা। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, এরপর লিখবা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে কেউ সহজেই আমাদের আইডি হ্যাক করতে পারবে না, পাসওয়ার্ড পরিবর্তনের অভ্যাস গড়ে তোলা। এই হেডলাইন দিয়ে কালার পেন দিয়ে তুমি তারপর বিস্তারিত লিখবে এই সম্পর্কে। অর্থাৎ তোমার এলাকায় ইনফরমেশন লিকেজ সম্পর্কে নাগরিক সচেতনতা তৈরিতে তুমি কি কি করবা। তাহলে আমাদের 3 নং কাজের উত্তর এই পর্যন্ত হতে পারে। মূলত এটাকে তোমরা আরো বিশ্লেষণ করবা খুব বড় করে। এরপরে আমরা দেখি কাজ 4, সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো। অর্থাৎ সাইবার ঝুঁকির কারণে কি কি সমস্যা হতে পারে তোমার এলাকায়, বা সামাজিক কি প্রভাব পড়বে এই সাইবার ঝুঁকিতে, এটা তোমার দলের সদস্যদের মধ্যে আলোচনা করবা। তাহলে দেখো এই 4 নং প্রশ্নের উত্তর আমরা দিয়ে আসি। চলো আমি এখানে কিন্তু আমি আগেই বললাম সংক্ষিপ্ত, শুধুমাত্র তোমাদের প্রশ্নের ধারণা দেওয়ার জন্য দিছি। সাইবার ঝুঁকিতে সামাজিক প্রভাব সমূহ কি কি? বিশৃঙ্খলা তৈরি হয়, ভুল তথ্য প্রচার হয়, আইন শৃঙ্খলার অবনতি হয়, সামাজিক দ্বন্দ্ব তৈরি হয়, গুজব ছড়িয়ে পড়ে, ব্যক্তিগত সম্মানহানি
হয়। এই 6টা আমি দিছি, তুমি এরকম অনেকগুলো তুলে ধরবা এবং সেগুলোকে খুব সুন্দর করে কোটেশন আকার দিয়ে বিস্তারিত বর্ণনা করবা। আর আমি তোমাদেরকে শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য বলছি মূলত কিভাবে প্রশ্নটি হবে। চলো আমরা কাজ 5-এ চলে যাই। কাজ 5-এ কি বলা আছে, প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি কি হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা করে, অন্য দলের সদস্যদের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতার কাগজে নিচের ছকের মতো করে লিখো। দেখো, নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল, অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল এবং ইন্টারনেট হতে প্রাপ্ত কৌশল। সুতরাং কালকে তোমাদের ইন্টারনেট ব্যবহার করতে হবে পরীক্ষার হলে। এখন তুমি কি করবা, তুমি ভালো জানো, তোমার শিক্ষক বা তোমাদের বিদ্যালয় ভালো জানে। চলো তোমরা কিভাবে এই ইনফরমেশনটা পূরণ করতে পারো তা আমি এখনই ধারণা দিয়ে আসি। দেখো, কাজ 5 এর সমাধান, নিজ দল থেকে প্রাপ্ত কৌশলগুলো কি কি। শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড পরিবর্তনের অভ্যাস গড়ে তুলতে হবে, প্রযুক্তিগত তথ্য কাউকে দেওয়া যাবে না, অবৈধ কোনো সাইটে প্রবেশ করা যাবে না, শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে। এইগুলো কেন নিজ দলের, কারণ এগুলো আমরা কাজে 4-এ আলোচনা করে ফেলছি। এর জন্য যেটা আমরা আলোচনা করবো সেটা আমাদের দলের কাজ। এখন অন্য দলের কাজ হবে কি, অন্য দলের সদস্যদের কে প্রাপ্ত কৌশল কি, ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা থাকা, প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া, এই সাইবার ঝুঁকি এড়ানোর জন্য প্রযুক্তিগত শিক্ষা দেওয়া, আইনের কঠোর প্রয়োগ এবং প্রযুক্তিগত দক্ষতা। এখন ইন্টারনেট থেকে তুমি কি সাহায্য নিতে পারো, অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক না করা, অপরিচিত মানুষের কাছ থেকে দূরে থাকা, এই ইনফরমেশন দেওয়া থেকে শুধুমাত্র ট্রাস্টের সাইট থেকে ডাউনলোড করা, অপ্রয়োজনীয় ইন্টারনেট ব্যবহার না করা, অ্যান্টিভাইরাস ব্যবহার করা। মূলত আমরা এই 5 পর্যন্ত সমাধান দিয়ে রাখছি। দেখো, এইগুলোর ব্যতিক্রম তুমি লিখতে পারো। আমরা এই 5 পর্যন্ত সমাধান তুলে ধরছি। এখন এরপরে 6-এ চলে যাই কাজ। চলো, কাজে 6 কি বলা আছে, প্রতিটি ঝুঁকির জন্য একটি করে সাইট বা পোস্টার তৈরি করতে হবে। প্রতিটি ঝুঁকির জন্য, সেটা হতে পারে ইনফরমেশন লিকেজ, তথ্য চুরি, মোবাইল হ্যাকিং এ সম্পর্কে দলের প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে। এটা কিন্তু তোমাদের একক কাজ। তুমি আইডেন্টিটি থেফট নিতে পারো, তুমি ইনফরমেশন লিকেজ নিতে পারো, তুমি স্প্যাম নিতে পারো, তুমি যে কোনো একটি বা সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক নিতে পারো। বিভিন্ন একটি নিয়ে সেই সম্পর্কে তুমি লিখবা। ঝুঁকির প্রভাব এবং তার নিরাপদ থাকার কৌশল সম্পর্কে তথ্য নিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। এটা মূলত তোমাদের কম্পিউটারে তৈরি করতে হবে আগামীকালকে প্র্যাকটিক্যাল। সুতরাং আমি এখন যতই বলবো তোমরা পারবে না, এটি তোমরা এখনই প্র্যাকটিস করে নাও কিভাবে স্লাইড তৈরি করতে হবে তোমাদের। কাজ 7, দেখো, সকল তথ্য, ছবি, চার্ট, ইনফোগ্রাফ, ভিডিও সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিচের সফটওয়্যার স্ক্রিন শটে ভিডিও এডিটিং টুলস এর ব্যবহারগুলো ধারাবাহিকতা চিহ্নিত করার সংখ্যা ক্রমানুসারে চিহ্নিত করে দেখাতে হবে। এই যে ক্যামটেসিয়ায় কিভাবে তুমি ভিডিও এডিট করতে পারো, ক্যামটেসিয়ায় কিভাবে তুমি ভিডিও এডিট করতে পারো সে সংক্রান্ত আলোচনা এবং একটি ভিডিও ডকুমেন্ট আকারে তোমার এডিট করে দেখাতে হবে। এখন তোমাদের যদি স্কুলে প্রশিক্ষণ না দিয়ে থাকে, সুতরাং তোমার কোনো ভয় নাই। আমি বললাম তোমাদের এই ভিডিও এডিট নিয়ে কোনো ভয় নাই। যদি তোমাদেরকে আগে শিক্ষা দেওয়া না হয়ে থাকে, সেক্ষেত্রে এটা শিক্ষকরা স্কিপ করে যাবে, দেখবা আগামীকালকে। কাজ 8, দেখো, সম্মেলন বা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করো অথবা ধাপসমূহ খাতায় লিখো। তোমাদেরকে অবশ্যই খাতায় লিখতে বলবে। কি বলবে? খাতায় লিখতে। সম্মেলনে বা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার নোটিশ স্কুলের গুগল সাইটে, মানে তোমাদের স্কুলের যে ওয়েবসাইট আছে সেখানে তোমরা প্রকাশ করতে পারো, অথবা তোমরা খাতায় লিখে রাখতে পারো কিভাবে তোমরা নোটিশ তৈরি করবা। তাহলে আজকে তোমরা ইন্টারনেট থেকে লিখে নাও কিভাবে সার্চ দিবে ইন্টারনেটে নোটিশ কিভাবে লিখে, বা যে কোনো একটি উপস্থাপন বা অনুষ্ঠানের জন্য কিভাবে নোটিশ লিখতে হয়, সেখান থেকে তোমরা নোটিশ লেখাটা শিখে নাও। এবং 9 নং কাজ, দেখো, পোস্টার ও ভিডিও প্রস্তুতিতে ব্যবহৃত তথ্য ও মিডিয়ার ক্ষেত্রে মেধাস্বত্ব বা কপিরাইট সংরক্ষণ করতে হবে। অর্থাৎ তুমি যে তথ্যটা বা কন্টেন্টটা তৈরি করলা, সেই কন্টেন্ট তোমার হবে, অন্য কেউ চুরি করে নিতে পারবে না। এটাকে বলা হয় মেধাস্বত্ব বা কপিরাইট। এজন্য তোমার ভিডিওর ক্ষেত্রে মেধাস্বত্ব কোন কোন বিষয়গুলো প্রযোজ্য তা যুক্তি সহ লিখো। তাহলে তুমি এখন ইন্টারনেটে কি সার্চ দিয়ে শিখবে আমি বলে দিই। এখানে ভিডিও অনেক বড় হবে এবং সময় কম, তোমাদের প্রশ্নের উত্তর, এর জন্য আমি আর দিতে পারছি না। দেখো, তাহলে তুমি গুগলে যে সার্চ দিবে বা ইন্টারনেটে সার্চ দিবে কিভাবে কপিরাইট সত্তা করা যায় বা কিভাবে কপিরাইট সত্তা সংরক্ষণ করা যায়। এরপরে যা আসবে তোমরা গুগল থেকে এটা দেখে লিখে নিবা। 10 নং কাজ, দেখো,
প্রত্যেকে যার যার খাতায় আজকের প্রজেক্ট দলের সদস্যদের হিসেবে নিজের দ্বারা সম্পন্নকৃত কাজগুলো উল্লেখ করো। অর্থাৎ প্রত্যেকে যার যার খাতায় আজকের প্রজেক্ট দলের সদস্য হিসেবে নিজের দ্বারা সম্পাদনকৃত কাজের তথ্য উল্লেখ করো। অর্থাৎ তোমরা দলগতভাবে যে কাজটা করবা, এই কাজটা তোমার একক কাজের খাতায় উল্লেখ করবা। আমি দলগতভাবে এই কাজ করেছি, প্রজেক্ট, ভিডিও এডিটিং, অডিও এডিটিং, তারপর হচ্ছে তোমার গবেষণায় সাহায্য করা, অনুষ্ঠান আয়োজনে কি কি কাজ করছো, এগুলো তোমরা একক কাজে লিখবা। আজকে দলীয় কাজে আমার সম্পাদনকৃত কাজগুলো হলো, তুমি কি কি কাজ করবা তা তোমার খাতায় তুলে ধরবা আগামীকালকের পরীক্ষায়। এভাবেই আগামীকালকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা সম্পন্ন হবে। তোমরা ধারাবাহিকভাবে সকল বইয়ের সমাধান তোমরা তোমাদের এই জয়েস লাইব্রেরিতে তুলে ধরবো। এর জন্য তোমরা জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো। আজকে এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।